সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলতে চাচ্ছি সংস্কার এবং নির্বাচন নিয়ে, এবং আলোচনার পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌস আহমেদ রয়েছে আপনাদের সাথে। আর যাদেরকে পেয়েছি শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জাহিদুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। শামা ওবায়েদ, নিঃসন্দেহে সংস্কার নিয়ে তো কথা হবেই, কারণ রিপোর্টগুলো জমা পড়লো, কিন্তু শুরুতেই একটু আলাপ করে নিতে চাই জুলাই গণঅভ্যুত্থানের যে ঘোষণা বা বিপ্লবের ঘোষণাপত্র, যেটা নিয়ে বৈঠক হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের, সেই আলাপটি বা বৈঠকটি কেমন হলো? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক সহ আপনার চ্যানেল 9-এর দর্শকদেরও আমি শুভেচ্ছা জানাই। দেখুন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যেটা আজকে মানে প্রধান উপদেষ্টা যে উদ্যোগটা নিয়েছেন, সেই উদ্যোগটা আমরা সাধুবাদ জানাই, যে সব রাজনৈতিক দল সবাইকে নিয়ে একটা ঐক্যমতের ভিত্তিতে একটা কিছু করা। তার আগে যদি আমরা যাই, যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানটা শুধু মানে এটাকে কেউ রেভলিউশন বলে, কেউ আন্দোলন বলে, যেই নামে আমরা ডাকি না কেন, এটা তো হঠাৎ করে হয়নি। এটা শেখ হাসিনা 2008-9 সালে ক্ষমতায় আসার পর থেকে 2024 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে গেছে বিরোধী দলগুলো, যেটার মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মুখোমুখি হয়েছে, বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, পরিবারগুলো নির্যাতনের শিকার হয়েছে। সবচেয়ে বড় কথা, আমাদের দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় যে 6 বছর জেল খাটতে হলো, ওনার শারীরিক অবস্থার অবনতি হলো, সেটা তো প্রমাণিত হলো যে এই রিসেন্ট যে ভার্ডিক্টটা আসলো ওনার রায়ের ব্যাপারে। এবং এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিভিন্ন পর্যায়ে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা এখনও বিভিন্ন মামলা কিন্তু তারা ঘাড়ে নিয়ে ঘুরছে। তো সেই বাস্তবতায় এই ছাত্র জনতা যখন যুক্ত হলো, জনগণ যখন যুক্ত হলো, তখন এটার একটা স্পার্ক হলো। যে কোনো আন্দোলনে একটা স্পার্কের প্রয়োজন হয়। সেই স্পার্কটা হলো যে কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, সেটা একটা স্ফুলিঙ্গ হলো, এবং একটা মানে এমন একটা সিচুয়েশন তৈরি হলো হাসিনার বিরুদ্ধে, যে ছাত্ররা তো নামলোই, ছাত্রছাত্রীরা তো নামলোই, তাদের বাবা মারাও নেমে আসলো রাস্তায়। তো আমরা অবশ্যই এই জুলাই অভ্যুত্থানে যদি প্রোক্লেমেশন বা ডিক্লারেশন বা আমি জানি না যে কি নাম হবে এটার, এই ডকুমেন্টটা যদি তৈরি করতে হয়, এই ডকুমেন্টটা একটা ঐতিহাসিক দলিল হিসেবে থেকে যাবে। যদি ঐতিহাসিক দলিল হিসেবে থেকে যায়, তাহলে অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটা পর্যালোচনা করতে হবে, যে কিভাবে এটা তৈরি হবে, কি নীতিমালা অনুসরণ করা হবে, এবং সবার একটা এখানে থাকতে হবে। কারণ সবাই কারণ কেউ একজন মানে আমি এখন যদি দাবি করি যে শুধু বিএনপি এটা করেছে, সেটাও ভুল হবে। সবার সম্মিলিত পরিষদ জনগণের একটা প্রয়াসে কিন্তু আমরা ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছি। একটা অধ্যায় শেষ হয়েছে। তো সুতরাং আমরা আজকের যেটা প্রধান উপদেষ্টা ডেকেছেন, এটা আমরা সাধুবাদ জানাই। বাট অবশ্যই এটাকে টাইম নেওয়া উচিত, কারণ এখানে এই প্রোক্লেমেশন বা ডিক্লারেশন করতে গিয়ে যদি আমাদের বাংলাদেশের আরও অস্থিতিশীল অবস্থা তৈরি হয়, এবং বাংলাদেশের যে রাজনৈতিক সম্ভাবনা দেখেন, কারণ খসড়া তো একটি পাওয়া গিয়েছে, সম্ভাবনা দেখেন কিনা সেই খসড়ায় যা রয়েছে? খসড়া আমি দেখি নাই, পড়ি নাই, বাট আমি যেটা বলতে চাচ্ছি, যে যদি একজনের মতামতের ভিত্তিতে বা একটা দলের মতামতের ভিত্তিতে বা একটা গোষ্ঠীর মতামতের ভিত্তিতে প্রোক্লেমেশন ডিক্লারেশন আসে, যেটা একটা ঐতিহাসিক দলিল হয়ে থাকবে, তাহলে এটা ভুল হবে। সবার ঐক্যমতের ভিত্তিতে হতে হবে। না হলে যেটা প্রধান উপদেষ্টা নিজেও আজকে বলেছেন, যে সবার ঐক্যমত যদি না থাকে, তাহলে বিভেদ তৈরি হবে। বিভেদ তৈরি হইলে যারা ষড়যন্ত্র করছে, এখন যারা মাঠে দেশি বিদেশি ষড়যন্ত্র যারা
চক্রান্তে আছে তারা সুযোগ পাবে বাংলাদেশকে একটা অস্থিতিশীল আপনি অবস্থা তৈরি করার। চমৎকারভাবে এই জায়গাটা স্পষ্ট করলেন যে ঐক্যটা সেখানে দরকার। আমি ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে একটু আসি এই ঐক্যের জায়গাটাই, কিন্তু সেখানে খসড়া নিঃসন্দেহে আপনি দেখেছেন। আপনার কি মনে হয় এই জায়গাটায় কোনো ধরনের ঐক্যমত্য যেটা আমরা বলছি সেখানে কোনো বিভেদ তৈরি হতে পারে, অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে রাজনীতিতে? ধন্যবাদ আপনাকে। আমি খসড়াটা আসলে পুরো কি বেরিয়েছে, আমি পত্রিকায় কিছু কিছু অংশ দেখেছি। আমি সবার আগে একটা কথা বলে রাখতে চাই, এই যে ঘোষণাপত্র এটা শুধু রাজনৈতিক দলকে কেন দেয়া হচ্ছে? মানে আমাদের নাগরিকরা যারা আছে, এটা একটা গণ অভ্যুত্থান, এখানে স্টুডেন্টরা ছিল, এখানে রাজনৈতিক দলগুলো অত্যন্ত সিরিয়াসলি এখানে ছিল, তারা আছেন, এবং একেবারে সাধারণ জনগণ। মানে এগুলো তো আমাদের চোখের সামনে ঘটলো। রাজনৈতিক দলের বাইরেও কত মানুষ, তার জাস্ট ব্যক্তিগত চাহিদা, তার ব্যক্তিগত ক্ষোভ আছে শেখ হাসিনার বিরুদ্ধে। একটা লিস্ট প্রয়োজন ছিল, এটা কোনো জায়গা থেকে অনেক আগে পাবলিক করে দেয়, অনেক আগে, সো দ্যাট সোসাইটিতে এটা নিয়ে তীব্র তর্ক বিতর্ক হতে পারে। হলো কি? হলো না তো। তো তাহলে আসলে আমরা জনগণ, আমরা এটা থেকে পুরোপুরি বাদ। এক, রাজনৈতিক দলকেও কি আপনি সঠিক সময় দিয়েছেন? বিএনপির মহাসচিব 3 দিন আগে বলেছেন তাকে একটা কপি পাঠানো হয়েছে, এবং আজকে 3-4 দিন মিলে টোটাল এই সময়ের মধ্যে আপনি একটা প্রক্লেমেশন নিয়ে তার দলের মধ্যে কি প্রস্তুতি নেওয়া সম্ভব? আরেকটু এগিয়ে যাই, সিপিবি এবং বাম গণতান্ত্রিক জোট জনাব রুহিন হোসেন প্রিন্স মিডিয়াকে বলেছেন দুপুর 1:30টার সময় তার মেসেজ, মানে ফোনে একটা মেসেজ এসছে যে এরকম একটা সভা আছে, আপনারা আসুন। অনেকেই দাওয়াত পায়নি, কালকে রাশেদ খান বলছিলেন পায়নি। আর এটা এমনকি এই এসএমএস দিয়ে দাওয়াত নিয়েও যথেষ্ট সমালোচনা হয়েছে। উপদেষ্টা মাহফুজ আলম এসএমএস দিয়েছেন সবাইকে, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন। আর সিপিবি এবং বাম গণতান্ত্রিক জোটের মতো একটা জোট, তারা আজ 1:30টায় আসুন আপনারা। তাহলে খেয়াল করি যে আমরা লিস্ট কোনো সিরিয়াসনেস কি আদৌ সরকারের দিক থেকে ছিল কিনা, এটা আমার মধ্যে সিরিয়াসলি প্রশ্ন আছে। রাদার নাকি এরকম যে সরকার একটা আপৎকালীন ব্যবস্থা করেছে। আপদটা কি ছিল? কিছু স্টুডেন্ট বা স্টুডেন্টদের দুটো সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, যেহেতু 31 তারিখ একটা ঘোষণা দিয়ে ফেলেছিল এবং তারা সংবিধান মানে সাসপেন্ড করে দেবে এসব দেখা যাচ্ছিল, ওই সময় একটা আপৎকালীন ব্যবস্থা হিসেবে সরকার এটা করলেন। আবার যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা আলটিমেটাম দিয়েছে, টাইম দিয়েছে, 15 তারিখের মধ্যে হতেই হবে, না হলে আমরা আবার কর্মসূচিতে যাব। সরকার আমার কাছে খুব দায়সারা একটা বৈঠক বলে মনে হয়েছে, একদম সোজা সাপটা কথা। যদিও আমরা প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা আছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হলো উনি কোনোভাবেই সমর্থন করে না যে কেউ একজন নিজ থেকে এই কাজটা করে ফেলবে। উনি এভাবে বলছেন যে 31 ডিসেম্বর তারিখের এই প্রক্লেমেশনে প্রধান উপদেষ্টাকে ডাকা হয়েছিল যে আপনি আসুন। উনি বলছেন না, আমি ভাবে যেতে পারি না। ওই সময় যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি রিক্রিয়েট করা গেলে এই প্রক্লেমেশন হবে। তার মানে তখন আমরা সবাই ঐক্যমত্যের মধ্যে ছিলাম। সো এটা যদি হয়, এবং না হলে উনি বলছেন এটা হবে না, আমিও মনে করি এটাই সঠিক জায়গা। এবং অনেকে বলছেন এত পরে এসে, এত মাস পরে এসে এটার কি দরকার ছিল, এটা এরকম বক্তব্যগুলো রয়েছে। কিন্তু এটা হতেও পারে, কিন্তু ওই যে আমি শুরুতে একটু বলছিলাম যে যেহেতু ঘোষণাপত্র এটাই আজকে একদম গণমাধ্যমের শিরোনাম, সেজন্য এটা নিয়ে আমরা একটু আলাপ করলাম। কিন্তু আজকে আমরা প্রসঙ্গ যেটা রেখেছি আজকের আলাপচারিতার জন্য, সেটা নিঃসন্দেহে সংস্কার। যে রিপোর্টগুলো জমা পড়েছে, আমি সেই জায়গায় আসি। শুরুটা যদি করি যে একদম নির্বাচন ব্যবস্থা, যেটা আপনি সদস্য সেই সংস্কার কমিশন, সেখানে 40% ভোটের যে ব্যাপারটা বলা হয়েছে, এই সংস্কারের সুপারিশটার ব্যাপারে কি ধরনের সাড়া আপনারা পাচ্ছেন? আমরা দুটো কাজ করেছি। প্রথম হলো আমাদের কার্যপদ্ধতিটা যদি বলি, আমরা এখানে যারা ছিলাম, আমরা প্রথম দীর্ঘ একটা সময় আমরা নিজেরা প্রতিটা ক্ষেত্রে আমরা কি বুঝি, আমরা কিভাবে বুঝি, কারণ আমাদের এখানে নির্বাচন নিয়ে কাজ করা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে অনেক মানুষ আছেন। তো আমরা নিজেদের একটা প্রাথমিক প্রস্তাবনার কথা ভেবেছি। এরপর আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলেছি। আমরা এখানে ডেকেছি, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েছি লিখিতভাবে। আমরা সাধারণ মানুষজনের অপিনিয়ন চেয়েছি। 60-70 হাজার মতামত আমরা পেয়েছি। সাধারণ মানুষ আমাদেরকে বিভিন্নভাবে মেসেজে, ইমেইলের মাধ্যমে দিয়েছেন। আমরা একটা জরিপ করিয়েছি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে দিয়ে, দেশের 46,000 হাউস হোল্ডের মধ্যে একটা খুবই বড় জরিপ করিয়েছি। আমরা বিভাগীয় শহরগুলোতে গেছি। সুতরাং এই সব জায়গায় মানুষজন যা যা চেয়েছে, এর মধ্যে কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ দাবি মানুষের ছিল, আমরা নিজেরাও ডিসাইড করেছি। কারণ হলো, ধরুন 2014 সালের 5 জানুয়ারির তথাকথিত নির্বাচন, আমরা জানি এর বেশ কিছুদিন আগে 153টা সিটে ভোট হয়ে গিয়েছিল, এবং নির্বাচনের দিন দাবি করা হয় 147 আসনে নাকি 40% ভোট কাস্টেড হয়েছে। এটা 5%ও আসলে হবে না। সো মেইন জাতীয় নির্বাচনে যদি 40% ভোট কাস্টেড না হয়, এগুলো মূলত একতরফা নির্বাচন যদি হয়, সেই ক্ষেত্রে এই প্রবাবিলিটি বাড়ে।
সুতরাং আমরা মনে করি কোনো আসনে যদি এই ঘটনা না ঘটে যে 40% ভোট কাস্টেড হয় নাই, এটা শুধুমাত্র জেনারেল জাতীয় নির্বাচনও না, ওখানকার যারা ক্যান্ডিডেট আছেন তাদের প্রতি এক ধরনের অনাস্থারও এটা বহিঃপ্রকাশ হতে পারে। তো আমরা মনে করি যে এটা যদি না হয় তাহলে সেই নির্বাচনটা ঠিক হওয়া মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওটারও তো ব্যবস্থা থাকছে না যে কেউ নির্বাচিত হয়ে যাবে। আছে আছে আমাদের না ভোট আমরা প্রপোজ করছি। যেমন ধরুন একটা ক্যান্ডিডেট কোথাও আছে এবং সেখানে তখন একটা না, প্রত্যেকটা ব্যালটে একটা না ভোট অপশন থাকবে। সো একটা ক্যান্ডিডেটও যদি থাকে ওখানে কিন্তু না ভোট আছে, সুতরাং না ভোট একটা প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, 8 সালে ছিল। না ভোট যদি সর্বোচ্চ সংখ্যক পায় সেক্ষেত্রেও বোধহয় আপনারা একটা বিধান রেখেছেন। একটু ব্যাখ্যা করা দরকার আছে। সেটা হলো না ভোট দু রকম আছে পৃথিবীতেই। এটা হলো সিম্বলিক না ভোট। আমাদের এখানে 11-11 সময় ওটা ছিল, ভারতেও আছে। ধরুন একটা সিটে সব ক্যান্ডিডেট আর নাও যদি একটা ক্যান্ডিডেট হয়, না যদি ফার্স্টও হয়, সিম্বলিক না ভোট থাকলে এটা গুরুত্ব নেই, এটা সিম্বলিক ভ্যালু আছে, কিন্তু সেকেন্ড যিনি হবেন তাকে নির্বাচিত ঘোষণা করা হবে। কিন্তু আমরা যে না ভোট প্রপোজ করছি সেই ক্ষেত্রে না ভোট যদি বিজয়ী হয় ওই সিটের নির্বাচন বাতিল হবে এবং পরবর্তীতে যারা আবার হবে এবং যারা ক্যান্ডিডেট ছিলেন তারা ওই পরবর্তী নির্বাচনে ক্যান্ডিডেট হতে পারবেন না, নতুন ক্যান্ডিডেট আসতে হবে। মানে এখানে আরেকটু স্পষ্ট হতে চাই, যারা ছিলেন প্রার্থী তাদের থেকে যেহেতু না ভোট জয়ী হয়েছে, তার সেখানে তাহলে অর্থটা দাঁড়ায় যে তারা আসলে জনগণ দ্বারা উপেক্ষিত হয়েছে, তখন পরবর্তীতে তারা আর মনোনীত প্রার্থী হিসেবে আসতে পারবেন না কোনো দলের, যে কোনো দল তখন অন্য কোনো প্রার্থী সেখানে দেবেন। জি, সমবায় একই জায়গায় আপনাকেও শুনতে চাই। আমি আসলে এটা মানে রিফর্মসের প্রশ্নে আসার আগে আমি ওইটা আরেকটু বলতে চাই যে এই জুলাই প্রোক্লেমেশনের ব্যাপারটা, এখানে যেভাবে ঘটনাগুলো ঘটেছে এমনিতে একটা পারসেপশন তৈরি হয়েছে যে ইন্টারিম গভর্নমেন্টটা ইজ নট এ ভেরি স্ট্রং গভর্নমেন্ট ইয়েট। এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের ওদের মুভমেন্ট, ওদের ইমোশনের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, ওরা বললেই যদি ওনারা নার্ভাস হয়ে যায় এবং একটা ডিসিশন নিতে, এবং আপনার মনে আছে নাকি তখন সাথে সাথে প্রেস সচিব তখন সেই রাতেই একটা প্রেস কনফারেন্স করে বললেন যে না আমরা এটার সাথে নাই, এটা গভর্নমেন্টের সাথে জড়িত না। পরের দিন আবার আরেকটা প্রেস কনফারেন্স করলেন যে না ঠিক আছে তোমরা ধৈর্য ধরো, আমরা তোমার ওদেরকে খুশি করার জন্য না ঠিক আছে আমরা সবাই মিলে একসাথে করব। এই জিনিসগুলো, এই আলামতগুলা ইট শোজ দ্যাট ইন্টারিম গভর্নমেন্টটা এখনো শক্তভাবে বসে নাই। হ্যাঁ, আর বৈষম্য বিরোধীদের 3 জন তো সরকারেই আছে, তারা আবার এখন স্ট্যাটাসও দিল ফেসবুকে, তাই না? তো সরকারে আছে, তাহলে কেন এই তাদের মধ্যে এত কনফিউশন কেন হবে? সো বেসিক্যালি আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের যদি যেই কয়দিন তারা সরকারে আছে তাদেরকে আরও শক্তভাবে মানে দেশ পরিচালনা করার জন্য শক্ত হাতে সেটা ধরতে হবে। আচ্ছা, এখন আসেন রিফর্মের ব্যাপারে। এই মানে ভাই তো বললেন যে সংস্কারগুলো যেগুলো ওনারা সাজেশন দিয়েছেন এগুলো পুরোপুরি সবগুলো আমরা ডিটেলসে কিছু কিছু আমরা দেখেছি, পুরোপুরি এখনও দেখি নাই। নির্বাচন কমিশনের রিফর্মটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিফর্ম। তারপরে আপনার আরেকটা আছে জুডিশিয়ারি, হ্যাঁ, একটা বিচার বিভাগের রিফর্ম আরেকটা গুরুত্বপূর্ণ রিফর্ম, এবং জনপ্রশাসন, দক্ষ জনপ্রশাসন বা ওই দুর্নীতি মানে গত 15 বছর যেটা হয়েছে যে হাসিনা এমনভাবে প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে জনপ্রশাসন সহ, সেখানে আপনার এই যে সুস্থভাবে যে ভোট করা যায় বাংলাদেশের মাটিতে এটাই মানুষ ভুলে গেছে। তখন সেই জন্য দক্ষ জনপ্রশাসন প্রয়োজন, এবং প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে কিভাবে ভোট হবে, কারা থাকবে, কারা মানে ভোট প্রক্রিয়াটা কিভাবে স্বচ্ছ হবে এগুলো দেখার জন্য সেরকম লোকজন দরকার। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে নির্বাচন কমিশনের রিফর্মটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা যেটা হচ্ছে যে দেখেন নির্বাচন কমিশন, আমাদের সংবিধানে তো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন কমিশন কি করা উচিত কি করা উচিত না সেটা আগেও ছিল, হাসিনার আমলেও ছিল, কিন্তু হাসিনা সে আওয়ামী লীগ কখনো সেটা আমলে নেয় নাই। বা যেহেতু একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হচ্ছিল, নির্বাচন কমিশনও 100% সরকারের উপর ডিপেন্ডেন্ট ছিল। কিন্তু এখানে আমার সংস্কারগুলো প্রয়োজন, কিন্তু সংস্কারের চেয়েও বেশি আমার কাছে মনে হয় পলিটিক্যাল উইলটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে সংস্কার ধরেন কিছু সংস্কার, সব সংস্কার, প্রথম কথা সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের করা সম্ভব না। রিফর্ম একটা চলমান প্রক্রিয়া, চলতে থাকবে,
যেই সব সংস্কারগুলো একেবারে ইমিডিয়েটলি দরকার একটি সুষ্ঠু ভোট করার জন্য, সেই সংস্কারগুলো ওনারা করতে হবে তাদের। কিন্তু এই সংস্কারগুলো ভবিষ্যতে যেই গভর্নমেন্টই যেই দলই সরকারে আসুক তাদেরকে এগুলো মানতে হবে এবং অ্যাজ এ পলিটিক্যাল উইলটা থাকতে হবে। যে আমরা তো মানে আনফর্চুনেটলি আমার নিজের দলকে ইনক্লুড করেই আমি বলতেছি যে আমরা এত বছরেও একটা নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন কমিশন তৈরি করতে পারি নাই। সেই ক্ষেত্রে এই আমাদের আইন যতই থাকে, আইন যদি প্রয়োগ না হয় এবং নির্বাচন কমিশন তার নিজের ক্ষমতাটাকে যদি প্রয়োগ না করে একটি সুষ্ঠু ভোট এনশিওর করার জন্য, তাহলে কিন্তু এই সংস্কারগুলো আলটিমেটলি কারণ আসলে পলিটিক্যাল উইল না থাকলে পরবর্তীতে এগুলো আইন আকারে আসলেও সেগুলো যদি মানা অতটা না হয়, ইউনিট সাহেব ধরেন আইন করে গেল 10-12টা 20টা 25টা, এখন যে ক্ষমতা আসলো সে সব পার্লামেন্ট সেই পার্লামেন্টে কিছুটা বাধ্য করার জন্য আমি আপনার কাছে আবারও আসবো। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে একটু আসি। মানতে বাধ্য করবার জন্য আমি যদি বলি যে একদম সংবিধান সংস্কার কমিশনের যে সুপারিশগুলো রয়েছে সেখানে অনেক কিছুর ভারসাম্য আনা বা উচ্চকক্ষ নিম্নকক্ষর ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে একটা আইন পাশের ক্ষেত্রেও, সেই জায়গাগুলো কি পরবর্তীতে, নিঃসন্দেহে আপনি তো এগুলো জানেন, এগুলো নিয়ে কথাও বলেছেন বিভিন্ন গণমাধ্যমে, তো সেখানে কি মনে হয় যে পরবর্তীতে এগুলো থাকলে পলিটিক্যাল উইল মানে বাধ্য হবে, উইল না থাকলেও করতে কিছু কিছু বাধ্য হবে, কারণ যেহেতু সব দল এখানে অংশ নিবে? কিছু কিছু বাধ্য হবে। পলিটিক্যাল উইল আসলে খুবই ইম্পর্টেন্ট, আর আমাদের মতো দেশে এটা আরও ইম্পর্টেন্ট, কারণ আমাদের ইনস্টিটিউটগুলো এখনও ইনস্টিটিউট হয়েই ওঠে নাই। ধরুন একটা নতুন সরকার আসলো, কনস্টিটিউশন নতুন করে লেখা হলো, নতুন নতুন আইন হলো, সব ঠিক হয়ে যাবে, কারণ ইনস্টিটিউশন তৈরি হয় না। দেখুন আমেরিকার মতো দেশে যখন শত শত বছর ধরে ইনস্টিটিউট তৈরি হয়েছে, তখন চাইলে ওদের এক একজন প্রেসিডেন্ট, যেমন আমরা ট্রাম্পের কথা যদি বলি, উনি ওনার বিগত টেনিয়রে একটা ঝামেলা করতে চেয়েছিলেন। উনি নির্বাচনটা বাতিল করাতে চেয়েছিলেন সেনেটকে দিয়ে, মানে সেনেটে তার মেজরিটি ছিল, তার ভাইস প্রেসিডেন্ট মাইকেল পেন্স পদাধিকার বলে সেনেটের প্রেসিডেন্ট, তো পারেননি। ট্রাম্প ক্ষমতা থাকাকালীন সময় তার অনেক আইন সেনেটে, কোর্টে, সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে। সো ওদের প্রতিষ্ঠানগুলো এতটাই স্ট্রং যে ও চেকস অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করতে পারে। বাংলাদেশের মতো দেশে আসলে পলিটিক্যাল উইল আরও বহুদিন দীর্ঘ সময়ের জন্য প্রয়োজন হবে। এমনকি উন্নত দেশগুলোতেও পলিটিক্যাল উইল না থাকলে আপনি আসলে এই সিস্টেম বা স্ট্রাকচারটা ভেঙে ফেলতে পারেন। আমি একটা উদাহরণ দিই। ভারতের দীর্ঘকালীন গণতান্ত্রিক জার্নি আছে, নতুন নির্বাচন ঠিকঠাক মতো হয়, ওদের নির্বাচন নিয়ে প্রশ্ন নেই, কিন্তু বিজেপি আসার পর থেকে তাদের গণতন্ত্রেরই দেখবেন ডেক্লাইন শুরু হয়েছে। আপনি ভারতের মিডিয়া খুবই ভাইব্রেন্ট, খুবই দারুণভাবে তার সব মত প্রকাশ করতে পারত, কিন্তু এখন ভারতের বিজেপি ক্ষমতায় আসার পর মিডিয়াকে এখন গদি মিডিয়া বলা হচ্ছে, মোদির কোলে বসে থাকা মিডিয়া। সেই মিডিয়াগুলো কি করছে আমরা বাংলাদেশ ইস্যুতে দেখছি। তার মানে বিজেপি ডিসাইডেড যে আমি মিডিয়াগুলোকে কোনো না কোনোভাবে জোর করে হোক কিনে হোক কোনো না কোনোভাবে আমার কবজা করে ফেলবো। সো উইলটা যখন থাকে না তখন কিন্তু আসলে এই প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার মুখোমুখি হয়। প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়ার অবস্থান এখন আমাদের কাছাকাছি, 4-5 ধাপ ওরা আমাদের চেয়ে উপরে আছে। এই ভারতের মতো একটা দেশ এই জায়গায় চলে এসছে। সো উইল ইজ ইম্পর্টেন্ট। তবে একই সাথে আমি বলবো যদি আমরা চেকস অ্যান্ড ব্যালেন্স বা আইনগুলো ঠিকঠাক করতে পারি, সাম পার্সেন্টেজ সেটা না, উইল তো অবশ্যই ইম্পর্টেন্ট, এবং সেই জায়গাটায় আমরা তো সবসময় বলি যে আন্তরিকতা, এটা বলি যে রাজনৈতিক দল ক্ষমতায় যাবে, তারা শাসনভার নিবে, তাদের তো আন্তরিকতা থাকতে হবে, তাদের সদিচ্ছা থাকতে হবে, কথাগুলো আমরা বলি। তারপরে যে জায়গাগুলো বাধ্য করা হচ্ছে, একটি দেখলাম যে স্থায়ী জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ করা যেতে পারে। যদি সত্যিকার অর্থে এটা নিয়োগ করা যেতে পারে তাহলে কি কিছুটা আমরা উতরে যাব? কঠিন আছে, যেমন ধরুন এইটার ফরমেশনটা কিভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন আছে। ওনারা যেটা সাজেস্ট করেছেন সেটা হচ্ছে ওটা প্রেসিডেন্ট থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলীয় নেতা বা নেত্রী থাকবেন, তৃতীয় আরেকটা দল থেকে একজন থাকবেন, দুজন ডেপুটি স্পিকার থাকবেন, দুজন স্পিকার থাকবেন। ডেপুটি স্পিকার যেহেতু ওনারা প্রপোজ করছেন বিরোধী দল থেকে হবে, কিন্তু আপনি দিনের শেষে যদি সব যোগ করেন দেখা যাবে হয়তো সরকারি লোকজনের সংখ্যা বেশি হবে। তাই যদি হয়ে থাকে তাহলে আসলে যখন একমত হবে না, মেজরিটি ভোটে আবার ওটা যাবে। বারবার বলছি আসলে হ্যাঁ, আগে একজন ব্যক্তি যখন বলে দিতেন যে ইনি হবেন প্রধান বিচারপতি, ইনি হবেন সেনা প্রধান, তার জায়গায় যখন এই কমিটির মাধ্যমে এটা হতে যাবে, নিশ্চিতভাবে তার আগে যে একচ্ছত্র ক্ষমতা ছিল সেটা কিছুটা হলেও ইনফ্লুয়েন্স সেটা কমে আসবে, এবং সেখান থেকে আমরা কিছুটা হলেও ভালো প্রত্যাশাই করতে পারি। আর একই সাথে যদি আমাদের আপার হাউসটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিয়ে হয়, আমি সেটা বলবো। আমি ফিরবো, আরো ছোট ছোট অনেক আলাপিত রয়েছে, বিরতি নিয়ে ফিরছি। সম্মানিত দর্শক, আপনার মতের আয়োজনে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন।
আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে। কথা হচ্ছে সংস্কার ও নির্বাচন নিয়ে। শামা ওবায়েদ, আপনার কাছে আসবো। এই পর্যায়ে 100 জন নারী সদস্য যারা 100 নির্বাচনী সদস্য হিসেবে নির্বাচিত হবে এবং প্রতিদ্বন্দ্বিতা হবে নারীর সাথে নারী। একজন নারী হিসেবে আপনি ব্যাপারটাকে আসলে কতটা স্বাগত জানাচ্ছেন, এই যে সুপারিশটা? নারীর সাথে আমি অ্যাকচুয়ালি আমি সবসময়ই মানে বলে আসছি যে নারীদের সরাসরি নির্বাচনে আমি বেশি পক্ষপাত। নারীর সাথে নারীর প্রতিযোগিতা হতে হবে, নারীর সাথে পুরুষের প্রতিযোগিতা হবে না, এটা আমি ঠিক আমার কাছে ক্লিয়ার না জিনিসটা। পুরুষের সাথে হবে, 100তে হবে না, বাকি 300 আসলে তো হবে, কিন্তু 100 আলোচনার ভিত্তিতে আই থিংক প্রথম কথা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো তো কখনোই নারীদের ক্ষমতায়নে খুব একটা টাইম স্পেন্ড করে নাই। আর আমি যেহেতু রুট লেভেলে কাজ করি, আমি জানি যে বহু নারী যে মানে দলমত নির্বিশেষে বহু নারীরা কিন্তু রুট লেভেলে কাজ করে, কিন্তু তাদের বড় রাজনৈতিক দলগুলোতে যেটা হয় যে তাদের কাজগুলো হয়তো তাদের ভয়েসটা একটা জায়গায় পর্যন্ত আটকে যায়, তারপরে আর তাদের ভয়েসটা কেউ শোনে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে ডাইরেক্ট ইলেকশনে বেশি নারীদেরকে সুযোগ দেওয়ার এবং ক্ষেত্র তৈরি করে দেওয়া, একটা মানে নারী দিলেই তো হবে না, যাতে নারী কাজ করতে পারে সেই ক্ষেত্রটাও রাজনৈতিক দলগুলো তৈরি করে দেওয়া উচিত, সেটা আমি মনে করি। এখন আমরা নারী আসনের থেকে ভালো হলো কিনা যদি এই সুপারিশটা পরবর্তীতে একদম সেই পাশ হয়ে যায় বা অন্তর্ভুক্তি ঘটে? এটা একটু আরো একটু ডিটেলস অ্যানালাইসিস করতে হবে আমি মনে করি। কারণ সংরক্ষিত নারী আসন থাকার একটা কারণ ছিল, কারণ নারীদেরকে রাজনীতিতে আরো বেশি সক্রিয় করা, যোগ্য নারীদেরকে আনা, সেটাও একটা কারণ ছিল। তো কতটুক এটা আরেকটু অ্যানালাইসিসের দরকার আছে আমি মনে করি, আরেকটু এখানে ঢোকার ভেতরে ডিটেলসে যাওয়ার দরকার আছে। মানে এটা শুধু যে আমি বলে দিতে পারবো না, কারণ আমি মনে করি যে সংরক্ষিত নারী আসন কিছু থাকার দরকার আছে, যদিও আই অ্যাম ইন ফেভার অফ ডাইরেক্ট ইলেকশন, হ্যাঁ, নারীদের, বাট সংরক্ষিত নারী আসন আপাতত এখন দরকার আছে বলে আমি মনে করি। আমি যদি আমরা কথা বলছিলাম ইয়ে নিয়ে, আপনার রিফর্ম নিয়ে, বা যেখানে আমি একটি কথা পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু 2,5 বছর আগে 27 দফা নিয়ে এসেছিল। এই যে আমাদের যারা যুগপৎ আন্দোলনে আমরা যারা একসাথে মাঠে ছিলাম বা আছি, সবার সাথে আলোচনার ভিত্তিতে, তারপরে আবার তখন এটা প্রচার অত তৎকালীন সরকার করতে দেয় নাই। এখন 31 দফা এসছে সবার সাথে, মানে একটা সবার সাথে আলোচনার ভিতরে 31 দফা বিএনপি দিয়েছে। এবং এই 31 দফার যদি দেখেন, আপনি জিজ্ঞেস করছিলেন অনফেয়ারে যে কতটুকু মিল আছে, অনেক মিলই কিন্তু আছে। যেমন বিএনপি এমন একটি দল যে হয়তো সুষ্ঠু ভোট হলে সরকারে যাওয়ার সম্ভাবনা আছে, তারপরেও কিন্তু বিএনপি এই যে ক্ষমতার ভারসাম্য, দ্বিপাক্ষিক মানে দুকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তারপরে আপনার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই বিভিন্ন এই সংবিধানের যে পরিবর্তন, মানে ভাইটাল কিছু পরিবর্তনগুলো কিন্তু বিএনপি চিন্তা করেছে এবং এগুলো আনতে চাচ্ছে। এবং এই জিনিসগুলো কেন করতে চাচ্ছে? কারণ প্রথম কথা হচ্ছে যে এক ব্যক্তির হাতে সব ক্ষমতা থাকলে কি হয় সেটা তো আমরা দেখলাম গত 17-15 বছর। তারপরে এবং ক্ষমতা অপব্যবহার হলে কিভাবে একটি দেশ ধ্বংস হয়, কিভাবে, যেমন আজকে কিন্তু পুলিশের যে একটা পুলিশ রিফর্মেরও একটা কমিশন হয়েছে মনে হয়, তারাও একটা সাংবাদিক সম্মেলন আজকে করলো। আমি দেখলাম পুলিশের যে রিফর্মগুলো তারা কথা বলে, কিন্তু পুলিশ দেখেন জাতিসংঘে কিন্তু আছে যে পুলিশ কি, মানে ওদের পুলিশ আইনের যে বইটা আছে, ওই বইতে কিন্তু জাতিসংঘ প্রণীত কিছু আইন আছে, যেটা হোয়াট পুলিশ ক্যান ডু অ্যান্ড হোয়াট দে ক্যানট ডু। কখন তারা গুলি করতে পারে, কখন তারা গুলি করতে পারবে না, কখন তারা কোন সিচুয়েশনে কি পদক্ষেপ নেবে, এটা কিন্তু লিখিতভাবে বলা আছে। কিন্তু আমাদের পুলিশকে সেইভাবে ব্যবহার করা হয় নাই। ওখানেও আবার আসে পলিটিক্যাল উইল। পুলিশের সংস্কার করলেই হবে না। অফকোর্স প্রথম একটা ভাইটাল কাজ হচ্ছে পুলিশের উপরে মানুষের আস্থা ফিরিয়ে আনা, যেটা চলে গেছিল, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখনো সেটা আসে নাই ফেরত।
এইটা একটা। আরেকটা হচ্ছে যে এই পুলিশের আস্থা ফিরিয়ে আনার পরে পুলিশ যাতে জনগণের সেবায় নিয়োজিত একটা পুলিশ হয় এবং জনগণের মানে একটা থানায় ঢুকতে একটা সাধারণ কৃষক বা শ্রমিক যাতে ভয় না পায়, তার উপর যখন অন্যায় হয় তাদের উপরে, সেই জায়গাটাই কিন্তু মানে আনতে হবে। মানে পুলিশে, কারণ আমরা যেটা দেখি যে এখনো বিভিন্ন উপজেলায়, বিভিন্ন জেলা পর্যায়ে থানাগুলোতে দুর্নীতি হচ্ছে। জি, আপনি এটা বললেন যে আস্থায় আনতে হবে বা পলিটিক্যাল উইলের কথা বারবার বলছেন, সেটা তো নিঃসন্দেহে, এটা আমাদের অস্বীকার করবার কোনো উপায়ই নেই। কিন্তু তারপরও যেগুলো সংস্কারের কাজগুলো বা যে বলছিলেন যে সেইখানে বিএনপির যে সুপারিশ বা এখন কমিশনগুলো যে সুপারিশ করেছে মিলে তো যাচ্ছে অনেকটা। আমি যতটুকু দেখবার সুযোগ হয়েছে, মিলছে না দুই জায়গায়। এক জায়গায় সংবিধান নিয়ে একটা ৭০ অনুচ্ছেদ নিয়ে এবার একটু আপনার কাছে শুনতে চাই। ৭০ অনুচ্ছেদে বিএনপি সুপারিশ করেছিল অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধনী বিল ও রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশ্ন জড়িত এমন সব বিষয় ছাড়া অন্য সংসদ সদস্যদের মানে স্বাধীনভাবে তারা মতামত দিতে পারবে। কিন্তু কমিশন সেখানে শুধুমাত্র সুপারিশ করেছে অর্থ দিতে পারবে বলেনি, বাকি ক্ষেত্রে দেয়া যাবে কিনা তারা যাচাই বাছাই, কিন্তু এটা যাবে না, কিন্তু না তারা বিবেচনা করবেন, ওটাও কিন্তু বিএনপি পুরো ছাড় দেননি। আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। জি, কিন্তু কমিশন সুপারিশ করেছে অর্থ বিল ছাড়া, তারা এখানে জোরটা দিয়েছে। এটাকে কিভাবে দেখছেন? সেটা তো শুনেন, আপনি এখানে মাত্র তো ওনারা জমা দিলেন, তাহলে এটা নিয়ে আলোচনা হবে, তা আলোচনা ভিত্তিতে ডিসিশন হবে যে কি হবে। এটা তো শুধু বিএনপি চাইলেই যে হবে, আরো তো রাজনৈতিক দল আছে, আরো স্টেক হোল্ডার আছে। আমি জানতে চাচ্ছি বিএনপি কিভাবে এটা দেখছে। বিএনপি যেটা 31 দফায় দিয়েছে এটাই বিএনপি দেখছে। 31 দফার বাইরে তো বিএনপি কিছু দেখছে না। আমি বলছে যে এটা ভেরি ক্লিয়ার, আমরা ৭০ অনুচ্ছেদটা রিফর্ম করতে চাই ওই দুইটা পয়েন্ট বাদে, যে আপনার রাষ্ট্রীয় যে নিরাপত্তার ব্যাপার আর অর্থ বিল, এই দুইটা বিএনপি আরো পর্যালোচনা করবে। আমি ডাক্তার জাহিদুর রহমান আপনাকে এখানেই একটু শুনতে চাই যে সেখানে অর্থ বিল ছাড়া আর সবকিছুতেই স্বাধীনভাবে মতামত দিতে পারবে। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি। সংবিধান সংশোধন কমিশন মানে নাগরিক সমাজের সাথে যখন মত বিনিময় করেছে, ওখানে আমিও ইনভাইটেড ছিলাম। তাদের সাথে আমি আমার একটা লিস্ট আমি কি দেখতে চাই না চাই বলে এসেছি, অনেকগুলোই মিলেছে। কিন্তু আমার সিরিয়াস আপত্তি আছে ৭০ অনুচ্ছেদের সাথে। আমি এটা নিয়ে আরও ভাইব্রেন্ট হওয়ার চেষ্টা করব, আরও জোর গলায় কথা বলার চেষ্টা করব। আচ্ছা, ৭০ অনুচ্ছেদটা কি দরকার ছিল? যে কারণে ৭০ অনুচ্ছেদ দরকার, সেই কারণটাই তারা বাতিল করেছে। এটা হলো সবচেয়ে আমার কাছে হতাশার জায়গা। অনাস্থা ভোট মানে আমাদের ৭০ অনুচ্ছেদ ওই সময় জরুরি ছিল, কিন্তু যে ফর্মে আছে সেটা না। মানে ৭০ অনুচ্ছেদ কেন দরকার? আপনি যদি ৭০ অনুচ্ছেদ না রাখেন, আপনি আপনার দল থেকে এমপি হলো, আপনি যে কোনো সময় কিছু লোকজনকে কিনে বিক্রি করে, হর্স ট্রেডিং বলে একটা টার্ম আছে, বাতিল হয়ে যাওয়াতে তো সেটাই হলো। আচ্ছা হ্যাঁ, আসছি আমি। ৭০ ছিল, কিন্তু ৭০ আবার ওয়াইড স্প্রেড সব কিছু থাকাতে যেটা হলো এই পার্লামেন্টের আর কোনো প্রয়োজন নাই। মানে একজন প্রধানমন্ত্রী ডিসাইড করবেন এই বিল আসবে, প্রত্যেককে তার পক্ষে হ্যাঁ জয়যুক্ত হয়েছে করে এটা জয়যুক্ত করে দিতে হবে। ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশনস। ফলে এটা অর্থহীন, এটা একটা রাবার স্ট্যাম্প ছিল প্রাইম মিনিস্টার যা চান সেটার। আমরা যেটা আমার সাজেশনটা বলি, মানে এখানে যে দেশটার সাজেশন দেব সেটা আবার এখনকার সময় সমস্যা নেই, আগের সময় হলে আমাকে অনেক কিছু বলা হতে পারতো। পাকিস্তান কনস্টিটিউশন এটা খুব সুন্দর একটা সমাধান করেছে। পাকিস্তান কনস্টিটিউশন 4টা জিনিসের কথা উল্লেখ করেছে। একটা হচ্ছে যখন সরকার গঠিত হয়, অনাস্থা ভোট, বাজেট বা ট্রেজারি বিল এবং সংবিধান সংশোধন, এই 4টাতে আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না, আর বাকি সব কিছুতে পারবেন। আচ্ছা, বিএনপি কি করেছে? আমি বিএনপির একজন খুবই গুরুত্বপূর্ণ নেত্রী এখানে আছেন, আমি আশা করি তিনি তার দলের কাছেও এটা একটু কথা বলবেন। ওনারা এই 4টা রেখেছেন, তার সাথে যোগ দিয়েছেন রাষ্ট্রীয় নিরাপত্তা। আচ্ছা, এখন রাষ্ট্রীয় নিরাপত্তা বললে না সব বিলের মধ্যে ঢুকিয়ে দিতে পারে, যেমন ধরুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ওটার মধ্যে কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তাটা ধারার মধ্যে আছে, তাহলে এটাও যাবে না। আচ্ছা, 5টা রাখার পর আপনি আবার বলছেন বাকি সব ক্ষেত্রে করা যাবে কিনা সেটা ওনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। বাকিগুলোও পুরো ছাড় দেন নাই। ওনাদের পরে পরীক্ষা নিরীক্ষা করে মনেও হতে পারে যে না, আমরা এগুলো দেবো না, ৭০ আগের মতোই থাকবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ৭০ অনুচ্ছেদ পরিবর্তিত হওয়া দরকার, পাকিস্তান যেভাবে করেছে, ওদের আর্টিকেল 59B ইফ আই এম নট রং, এই 4টা জিনিস বাদ দিয়ে বাকি সব কিছুতে ছেড়ে দেওয়া উচিত। এবং সংবিধান সংশোধন কমিশন যে প্রস্তাব করেছেন, আমি এটা একেবারেই সমর্থন করি না, এটা বিরাট বড় ঝুঁকি তৈরি করবে।
তরুণদের যে তারা যে ন্যূনতম বয়স 25 থেকে নামিয়ে 21, জি, এবং সেখানে মোট আসনের ন্যূনতম যে 10%, এটাও আমি গণমাধ্যমেই পেয়েছি, ভুল হলে আপনি নিঃসন্দেহে শুধরে দিবেন, 10% তরুণ তরুণীদের থেকে মনোনীত মানে মনোনয়ন দিতে হবে দলগুলোকে। এটা আসলে আমার কতটা ভালো কাছে এই হলো? দুটো জিনিস আমার কাছে খুবই আমি আপত্তি করছি এটা নিয়ে। আপত্তি এই কারণে করছি, একটা সংবিধান কিন্তু এখন কি হচ্ছে এটা দেখে দেখতে মনে হয় দুটো স্টেপ নেওয়া হয়েছে এখনকার প্রেক্ষাপটে। তরুণরা এখানে মুভমেন্টের মধ্যে ছিল, তাদেরকে অনেকেরই বয়স 25 হয় নাই, তাদেরকে এমপি করতে হবে, তাই আমি 21 রাখলাম। 21 কোনো যুক্তিতেই এমপি হওয়ার বয়স হতে পারে না। শিক্ষার্থী অবস্থায়, শুধু শিক্ষার্থীও না, এটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য যে কেউ সার্চ করে দেখতে পারেন, মানুষের মেন্টাল ম্যাচুরিটি, আপনার ফিজিক্যাল ম্যাচুরিটি 18-তে আসতে পারে, কিন্তু মেন্টাল ম্যাচুরিটি আসার বয়স অ্যাটলিস্ট 25। সো ওর আগে আপনি এমপি করছেন। এবং অনেকে একটা ভুল করেন, সেটা হচ্ছে আচ্ছা ইউরোপে তো এটা হয়, আমেরিকাতে তো এটা হয়, ওখানে এত কম বয়সে প্রধানমন্ত্রী হয়ে যায়, এখানে পারবে না কেন? এটা একেবারে ভুল যুক্তি। কারণ হলো বাংলাদেশ যে জটিল দেশ, বাংলাদেশ চালানো কিন্তু কঠিন। আপনি আমেরিকার প্রেসিডেন্ট, কানাডার প্রেসিডেন্টকে এনে প্রাইম মিনিস্টারকে এনে বাংলাদেশ চালাতে দেন না, উনি আটারলি ফেল করবেন, কারণ ওদের দেশে সবচেয়ে সিস্টেমে রান করে। সো আপনি যে কেউ বসিয়ে দেন, মোটামুটি উনি ভালো রান করেন, কারণ সিস্টেম ওয়ার্কস ওভার দেয়ার। এখানকার সিচুয়েশন আরও জটিল। সুতরাং এই জটিল অবস্থায় আপনি 21 বছরের একজনকে এনে এখানে করছেন, এখানে আপনি বসাবেন এমপি হিসাবে যোগ্য মনে করছেন, এটা একেবারেই ভুল। একটা কথা আমি একটা অ্যাড করতে চাই, আপনি একটা আন্দোলন করা এক জিনিস আর দেশ চালানো আরেক জিনিস। হ্যাঁ, একটা আমাদের 71-এ 15-16 বছরের ছেলেরা মুক্তিযুদ্ধে গেছে না? গেছে তো, ইমোশনে থেকে গেছে, দেশের জন্য গেছে। কিন্তু ওই 16 বছরের ছেলেটা কি দেশ চালাতে পারবে? পারবে না। এটা ইটস নট পসিবল। অ্যান্ড সবচেয়ে বড় কথা, শুধু বাংলাদেশ না, এই রিজনটাই কমপ্লিকেটেড। সাউথ এশিয়া ইজ এ কমপ্লিকেটেড রিজন। এখানে বাংলাদেশ, শুধু বাংলাদেশটা একটা বিচ্ছিন্ন দ্বীপ না। বাংলাদেশে যখন একটা পার্লামেন্ট মেম্বার যদি 21 বছর বা তার নিচে হয়, তাকে শুধু বাংলাদেশ নিয়ে ডিল করতে হবে না, তাকে রিজন নিয়ে ডিল করতে হবে, তাকে পলিসি মেক করতে হবে, তাকে আইন প্রণয়ন করতে হবে, তার সেই এক্সপিরিয়েন্সটা তার থাকতে হবে। হ্যাঁ, এই যে আমাদের এই ছেলে মেয়েদের ইমোশনকে প্রতি আমি পূর্ণ সমর্থন রেখে আমি বলতেছি যে আমার প্রেসিডেন্ট নিয়ে যে একটা হলো ডিবেট, চুপ্পু সাহেব থাকবে কি থাকবে না, হ্যাঁ, এখন এটা নিয়ে একটা ডিবেট হলো না, তো ওরা তো পরে তো ব্যাকফুটে আসলো, ওরা বুঝতে পারলো যে একটা সাংবিধানিক পোস্ট হঠাৎ করে আমরা বলতে পারি না বসাবা কারে ভাই, তুমি নিজে গিয়ে বসবা, প্রেসিডেন্ট হয়ে যাবা। এখন এখানে তো চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। একটা দেশে যখন আপনি সংবিধান থাকে, আপনি সংবিধান মানেন, সাংবিধানিক পোস্ট থাকে, আপনি হঠাৎ করে ইউ ক্যানট মেক দিস কাইন্ড অফ ডিসিশনস। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং মনে হলো যে আমরা প্রেসিডেন্ট বিদায় করবো, এইভাবে তো হয় না আপনার। তো এই জন্যই যখন দেশ পরিচালনার কথা ওঠে তখনই কিন্তু, আর যেটা ভাই বললেন 100% একমত, আমাদের রিজনটাই একটা অত্যন্ত জটিল একটা রিজন। এখানে অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে। আমাদের বর্ডার কত সমস্যা আছে, আমাদের বাংলাদেশের বিভিন্ন, মিয়ানমারে এক সমস্যা, বাংলাদেশ বর্ডার নিয়ে এক সমস্যা, আমাদের চিটাগং হিল ট্রাক্সে এক সমস্যা, কত সমস্যা নিয়ে বাংলাদেশ জর্জরিত, ইন্টারনাল সমস্যা তো আছে। এত কিছু নিয়ে আপনি যদি জাস্ট বাচ্চাদেরকে খুশি করার জন্য আপনি যদি 17 বছর 21 বছর করে দেন, দেন আমার মনে হয় এটা খুবই অপরিপক্ক একটা কাজ হবে। এটা নিয়ে আরো চিন্তা করার প্রয়োজন। অপরিপক্ক কাজ হবে। আরেকটি বিষয় একটু শুনতে চাই, বিএনপি বলেছিল যে পরপর 2 বার প্রধানমন্ত্রী, আর এখন সংবিধান সংস্কার কমিশন তারা যেটা প্রস্তাব করেছে বা সুপারিশ করেছে, সে জায়গায় হচ্ছে যে 2 বারের বেশিই হতে পারবে না, একটা হচ্ছে পরপর আর একটা হচ্ছে 2 বার। এই জায়গায় কি কোনো এই সুপারিশের ক্ষেত্রে বিএনপির কোনো ধরনের আপত্তি বা অনাগ্রহ আছে কি না? আমরা তো সেটাই বলেছি। আমরা কি বলেছি? আমরা তো বলেছি 2 বারের বেশি হতে পারবে না, পরপর 2 বারে, মানে একবারে, মানে একই ব্যক্তি 2 বার হতে পারবে না। না, আপনারা বলছেন পরপর 2 বার হতে পারবে না, মাঝখানে একবার গ্যাপ গেলে আবার পারবে, কিন্তু এখন বলা হচ্ছে 2 বার ইন টোটাল এভাবে। মানে এখন যেটা সুপারিশ করা হয়েছে, যেমন ধরেন আমেরিকা যেটা আছে সেটা, হ্যাঁ, আমেরিকার যে পলিসি আছে, হ্যাঁ, তো সেটা তো আমাদের দলীয় সিদ্ধান্ত হবে, যেটা আমরা মানবো কি মানবো না। এখন এই আপনার টকশোতে এসে তো আমি এটা বলতে পারি না যে বিএনপি এটা মানবে কি মানবে না। কিন্তু আমি আপনাকে 70 অনুচ্ছেদ বলেন বা যে কোনো 31 দফার যে কোনো দফাই আপনি বলেন না কেন, আমাদের দল থেকে বারবারই কিন্তু বলা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছে যে এটা একটা আমরা জাতির উদ্দেশ্যে আমরা এটা দিয়েছি।
ইট ইজ ওপেন টু ডিসকাশন অ্যান্ড এটার যদি কেউ যদি নাগরিকদের মধ্য থেকে সুশীল সমাজের পক্ষ থেকে যে কেউ যদি এটা রিফর্ম আনতে চায়, এখানেও পরিবর্তন আনতে চায়, সেখানে বিএনপি উইল বি ওপেন টু ইট। নিঃসন্দেহে এটা দেখবে, পর্যবেক্ষণ করবে, তারা এক ধরনের সিদ্ধান্তে আসবে যে তারা কি চায় না চায়, পরবর্তীতে তো আসলে আবার এটা নিয়ে আবার আলাপচারিতা হবে। আমি আবারও আলাপচারিতায় ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরি। সম্মানিত দর্শক, আপনার মতের আয়োজনে আরেকটা ছোট্ট বিরতি, সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে। কথা হচ্ছে সংস্কার ও নির্বাচন নিয়ে। ডাক্তার জাহিদুর রহমান, আসতে চাই একটু উচ্চকক্ষ নিম্নকক্ষের যে সুপারিশ করা হয়েছে, সেই উচ্চকক্ষে যে সংখ্যানুপাতে যে নির্ধারিত হবে, অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে মনোনয়ন দিতে পারবে, এই জায়গাটায় কিভাবে হবে আর কি পুরো ব্যাপারটা? আবার অনগ্রসর গোষ্ঠী রাখতে হবে কি যেন একটা ব্যাপার রয়েছে এখানে। হ্যাঁ, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা পরে হবে। আগে প্রাথমিকভাবে এটা কেন, এটা এমন হওয়া উচিত কেন? দীর্ঘদিন থেকে উচ্চকক্ষ নিয়ে আলাপ আছে এবং বিএনপি, আমি খেয়াল করেছি এটা যে বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন খুবই সিরিয়াস এই ব্যাপারটাই। উনি নিজে বহুবার বলেছেন, বিএনপি বিভিন্ন জায়গায় বলছেন যে একটা উচ্চকক্ষ আমাদের হচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। এখন কিভাবে হবে? ইনফ্যাক্ট বাংলাদেশে দীর্ঘদিন থেকে আবার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক ভোটের ভাগ অনুযায়ী সিটের আলোচনা হয়েছিল। অনেকেই এটা চেয়েছিলেন, আমাদের এই সংসদে চেয়েছিলেন। আমি কয়েকজনের একজন যারা এটার ঘোর বিরোধী, মানে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউরও বাইরে, যে এটা আসলে বাংলাদেশের জন্য ডিজাস্টারাস হবে। কিন্তু এটা যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে যেমন 2008 সালের নির্বাচনে বিএনপি 31 বা 32টা সিট পেয়েছে, বিএনপি ভোটের পার্সেন্টেজ ছিল 30 বা 31%। জাতীয় পার্টি 27টা সিট পেয়েছে, কিন্তু তার ভোটের পার্সেন্টেজ ছিল 7%। মানে বিএনপির 1/4-এরও কম ভোট পেয়ে প্রায় বিএনপি সমান সিট পেয়ে গেছে। তো এটা তো আসলে একটা প্রবলেম্যাটিক জায়গা। বা কেউ এমন হতে পারে যে উনি 10% ভোট পেয়েছেন, কিন্তু একটা সিটও পাননি। সব সিটে উনি বেশ কিছু ভোট পেয়েছেন, কিন্তু একটা সিটও উইন করেনি। তো এই যে 10% ভোট পেলেন উনি, এটা তো অর্থহীন হয়ে গেল। সেই বিবেচনা অনেকে বলতেন আমাদের যে সংসদ আছে সেটায় আনুপাতিক হারে যে যত পার্সেন্ট ভোট পাবে সে তত পার্সেন্ট সিট পাবে। কিন্তু এটা জটিলতা হচ্ছে, ধরুন একটা দল 35% ভোট পেল, ও 105টা সিট পাবে এখনকার সংসদ হিসাব করবে। তাকে সরকার গঠনের জন্য আরো 36 সিটস কাউকে না কাউকে থেকে আনতে চেষ্টা করতে হবে। বলা হয় এতে তাদের অথরিটি কম হবে, তাদের স্বৈরাচার হওয়ার প্রবণতা কমবে, কিন্তু আর উল্টো সরকার টিকবেও না। এই যে 70-র কথা আমরা যে বললাম যে রাখতে হবে কারণ সরকার টিকবে না, ঠিক এটা একই পরিস্থিতি হবে, সরকার গঠনই হবে না দেখবেন। সেই কারণে যে পথটা এখন বেরোলো সেটা হচ্ছে এই যে আমাদের লোয়ার হাউস, তো যদি আমাদের দুটো হাউস হয় তখন এটা লোয়ার হাউস হয়ে যাবে নিম্নকক্ষ। নিম্নকক্ষে এখনকার যে সিস্টেম, এটাকে ফার্স্ট পাস দ্য পোস্ট বলে, যে আগে ক্রস করবে এই বিদ্যমান পদ্ধতিতেই হবে নিম্নকক্ষ। তাতে আমি একটা হিসাব দেখাই, 35% ভোটে কেউ একজন 170 সিটস পেয়ে গেল, উনি কিন্তু সরকার গঠন করে ফেললেন, উনি স্টেবল সরকার হয়ে গেলেন, এই সরকারের পতন হচ্ছে না। কিন্তু আমাদের উদ্দেশ্য কি ছিল? সরকারকে একটু হাত পা বাঁধা, মানে সরকার অনেক বেশি শক্তিশালী হয়ে গেলে এটা জনগণের জন্য সমস্যা। সো চিরকাল এই আলোচনা হয়েছে সরকারের যেহেতু হাতে অনেক ক্ষমতা, ওর হাতটা বা ক্ষমতাটাকে কতটা কিভাবে বেঁধে ফেলা যায়, বিচার বিভাগ দিয়ে হোক, কমিশনগুলো দিয়ে হোক, ঠিক একইভাবে আপার হাউস। এখন যে আলাপটা এসছে, তো ও তো 35% ভোট পেল, তাহলে আপার হাউসে 100 সিটের যে আপার হাউস বা সংবিধান কমিশন 105 বলেছে 5টা প্রেসিডেন্টের, আমরা 5টা সরিয়ে রাখি, উনি আপার হাউসে 100টার মধ্যে 35টা সিট পাবেন। খেয়াল করি এবার, এখানে ওনার 51টা সিট হতে আরো 16টা সিট লাগবে, উনি কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠতা হন নাই। নট অনলি দ্যাট, 10% ভোট পেয়েছিল ধরে নিলাম কোনো একটা দল, কিন্তু সে সিট পেয়েছিল একটা দুটো বা পাই নাই, সে কিন্তু এখানে 10টা সিট পাবে উচ্চকক্ষে পেয়ে যাচ্ছে। এখন আমরা উচ্চকক্ষটা কিভাবে ব্যবহার করব এটা নিয়ে আলোচনা করতে হবে, যে আমরা উচ্চকক্ষে কিছু কিছু জিনিস উচ্চকক্ষকে আমরা প্রায়োরিটি দেব বা কম্বাইন্ড রাখবো। একটা উদাহরণ দেয়, যেমন আমার প্রস্তাবটা আমি বলি, আমি যেটা সংবিধান কমিশনকে দিয়ে এসেছি, যেসব বিল আসবে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক মানবাধিকার বা আমাদের মৌলিক অধিকার সংবিধান আছে সেটার সাথে রিলেটেড, সেটা শুধু নিম্নকক্ষে পাস হলে হবে না, এটা উচ্চকক্ষে পাস হতে হবে। উদাহরণ হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটসের সাথে জড়িত, আমাদের মত প্রকাশের স্বাধীনতার সাথে। যদি সেটা আসে তখন নিম্নকক্ষে ধরলাম ওনাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, পাশ করে দিলেন, কিন্তু উচ্চকক্ষে গিয়ে উনি আটকে গেলেন, ওনাকে তখন 16টা ভোট জোগাড় করতে হবে এবং অন্যান্যকে অনেকের সাথে নেগোশিয়েট করতে হবে। তারা তখন বলবে তুমি এটা পাল্টাও, এটা পাল্টাও, এটা পাল্টাও, তাহলে আমি তোমাকে সমর্থন করব। তখন তাকে কিন্তু এই জিনিসগুলো পাল্টে আসতে হবে।
এখানে একটু ভারসাম্য আনা হলো যাতে এককভাবে না পারে, কিন্তু আমি একটা জায়গায় আরেকটু স্পষ্ট হতে চাই আমাদের সাধারণ দর্শকদের জন্য যে সর্বোচ্চ 100 জন প্রার্থী মনোনয়ন দিতে পারবে ওই যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে, কিন্তু কথাটা হচ্ছে তাদের মধ্যে কমপক্ষে 5 জন হচ্ছে সামাজিক বা অর্থনৈতিকভাবে অনগ্রসর সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবেন। এই 5 জন তাহলে কারা দিবেন, যে 5 জনকে দিতে হবে কার প্রত্যেকটা যার যত শতাংশ সেখান থেকে 5 জন করে দিতে হবে? 5% সেখান থেকে 5% দিতে হবে। হ্যাঁ, এখন ধরুন কোন একটা দল 25, যদিও গণমাধ্যমে শতাংশ শব্দটা আসলে একটা স্পষ্ট হতো, ওখানে 5 জন এরকম তাহলে আমিও ভুল হয়ে থাকতে পারি, মানে জন হওয়া ঠিক কথা না, কারণ হচ্ছে হ্যাঁ ধরলাম কেউ একজন 10টা পেয়েছে সিট, ওনাকে 5টাই যদি ওখান থেকে দিতে, প্রশ্নটা রাখলাম কারণ এই জায়গাটা একটু অস্পষ্ট আমি নিজেও আসলে একটু কনফিউজড আছি। আমার মনে হয় এটা শতাংশই হবে, শতাংশই হবে। সেই ক্ষেত্রে আপনি ওইভাবে যে কজন আপনি পাবেন তার অত পার্সেন্ট আপনার ওখান থেকে নমিনেশন দিতে হবে, ওই জায়গাটা আবার আনুপাতিক হারে। এবং এটা বিভিন্ন শ্রেণী পেশা এবং সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী নানানভাবে আমরা এগুলো আবার আরো আলোচনা হতে হবে, এগুলো আমরা কিভাবে কাদেরকে নেব। এই মনোনয়ন যে উচ্চকক্ষে দিবে এই জায়গাটা কি কোনো ধরনের বলা হচ্ছে যে কাদেরকে দিবে, যে তাদেরকে ওই রাজনৈতিক দলের সদস্যই হতে হবে নাকি সুশীল সমাজ থেকে নিয়ে গিয়ে যে কোনো জায়গা থেকে দিতে পারবে? শামা ওবায়েদ, আপনি বিএনপি যেটা মানে লিখিতভাবে যেটা আপনিও জানেন হ্যাঁ যে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক, প্রতিযশা শিক্ষাবিদ, পেশাজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা। তো এখন এটা কিভাবে হবে সেটা বিএনপির যেটা আইডিয়া সেটা হচ্ছে যে যেই দলগুলো পার্লামেন্টে থাকবে সে দলগুলোর আগে এগুলোর বাছাই কিভাবে হবে, এই ব্যক্তিগুলো কারা, কোথা থেকে আসবে। তো এখন ওদের আগের থেকে ডিক্লেয়ার করতে হবে যে আমার ধরেন 5 এখন কয়টা, একটা সরকারি দল থাকবে, বিরোধী দল বা আরও মাল্টিপল বিরোধী দল থাকলো পার্লামেন্টে, প্রত্যেকটা রাজনৈতিক দল যারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে তাদের আগের থেকেই ডিক্লেয়ার করতে হবে যে আমার এই ক্যান্ডিডেট, এবং সেই আনুপাতিক হারে হবে। আবার সেখানে আবার একটা মানে ভোটের একটা ব্যবস্থা থাকবে, একটা মেকানিজম থাকবে যে ওইটাও একটা নির্বাচনের আকারে একটা জিনিস আপার হাউসটা হবে, এবং সেইটা তখন হবে কি, তখন আপার হাউসটা এবং ব্যালেন্সটা কিভাবে হবে, ব্যালেন্সটা এইভাবে হবে যে শুধু ডিজিটাল সিকিউরিটি আইন না, ধরেন আমাদের বিভিন্ন চুক্তি যে হয়, বৈদেশিক চুক্তিগুলো হয়, সেই চুক্তিগুলো যখন পার্লামেন্টে আসে, তারপরে ধরেন ইকোনমিতে অনেক আইন হয় যেগুলো দেশের জন্য ইম্পর্টেন্ট, সেইগুলো আছে। বিভিন্ন ধরনের মানে লজ আছে যেগুলা শুধু নিম্নকক্ষ না, তখন দুই কক্ষেই মানে দুই কক্ষ যদি ওইটাকে না দেয়, এন্ডোর্স না করে, তখন ওই আইনটা পাস হবে না। ওরকম একটা আইডিয়া, মানে ওরকম একটা ব্যাখ্যা কিন্তু বিএনপি হবে। আরও ডিটেলসে যখন আমরা আলোচনায় বসবো সেটা হয়তো আসবে, কিন্তু এইটাই হচ্ছে বিএনপির চিন্তা আপাতত। আমরা মোটামুটি একই মিলে যাচ্ছে, খুব একটা ডিফারেন্স আমি এখানে দেখি না যে এখানে খুব একটা আপার হাউস। এই উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে আপনি তখন বলছিলেন সংরক্ষিত নারী আসন কিছু থাকা দরকার বলে আপনি ব্যক্তিগতভাবে মনে করছেন, বা বিএনপি যদি মনে করে থাকে, সেক্ষেত্রে উচ্চকক্ষ নিম্নকক্ষে সংরক্ষিত নারী আসন এটা কিভাবে বণ্টিত হবে? সংরক্ষিত নারী আসন তো আমাদের বর্তমান সংবিধানে আছেই না, রয়েছে তো, তখন কিভাবে হবে এটা? না, সংরক্ষিত নারী আসন তো থাকছে, সংরক্ষিত নারী আসন থাকবে, সেটা সংরক্ষিত নারী আসন তো আমরা নিম্নকক্ষে আছে, উচ্চকক্ষে সংরক্ষিত মানে ওই নাগরিক সমাজ থেকে সংরক্ষিত নারী আসন থাকবে নাকি সেটা তো আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে, সেটা এখনো বলা যাচ্ছে না, এটা পরবর্তীতে আসবে। যদি সেরকম হয় তাহলে আপনি কি মনে করেন যে কিভাবে হলে সেটা ভালো হবে? মানে আপার হাউসে তো আসলে সরাসরি ভোটের কোনো প্রশ্ন নেই। মানে আপার হাউসের বেসিকটা আমি একটু বলি। মানে প্রথম আমেরিকা যখন সেনেট তৈরি হয়, ওদের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের পর সেনেট তৈরি হয়েছিল, ওদের এখন সেনেটে কিন্তু সরাসরি নির্বাচন হয়, আগে নির্বাচন হতো না। তখন যে যুক্তিটা ছিল, আই লাইক দ্যাট লজিক, সেটা হচ্ছে নির্বাচনী বা ভোটের রাজনীতি কিন্তু একটা টাফ জিনিস, ওর মধ্যে আপনার মানুষের ভোট পেতে হয়, আপনি চাইলে অনেক টাফ সিদ্ধান্ত নিতে পারেন না, আপনাকে এক ধরনের পপুলিস্ট হতে হবে, মানুষ কি এটা পছন্দ করবে, কিন্তু হয়তো এই সিদ্ধান্তটা ভালো না, উচ্চকক্ষে দরকার হবে না, আসছি আমি, তো এটা ভালো। কিন্তু উচ্চকক্ষ এই কারণেই যে আপনাকে ভোটের দৌড়ে যেতে হচ্ছে না, সুতরাং আপনি অনেক টাফ সিদ্ধান্ত নিতে পারবেন।
এই কারণেই জিনিসটা করা হয়। সো উচ্চকক্ষ যেহেতু পুরোটা নির্ধারিত, সেখানে একটা পার্সেন্টেজ প্রত্যেক দল যে সিট পাবে, আমরা একটা যদি ভাগ করে ফেলি এর মধ্যে একটা পার্সেন্টেজ নারী, একটা দল যদি 20টা সিট পায়, আমরা ধরার কথার কথা আমরা 10% 15% নারী থাকবে, এটা যদি নিয়মের মধ্যে নিয়ে আসি, সেই 15% নারী দিতে হবে অনগ্রসর বিভিন্ন শ্রেণী পেশা, এইভাবে যদি যোগ করি আমরা শ্রমিক প্রতিনিধি থাকবে, এইভাবে আমরা একটা লিস্ট করব। সো তারা যখন ফাইনালি সেখানে চুজ করবে, চুজ করার ক্ষেত্রে তারা এটা ফলো করবে, এটা ইজিলি করা যাবে। আবারও আলাপ আলোচনার মাধ্যমে আমরা কত পার্সেন্ট রাখবো কার জন্য সেটা এটা করা ইট যাবে। ইজ স্টিল এখনো টু সুন, মানে এখন এগুলো ফাইনাল একটা ভার্ডিক্ট দেওয়ার, মানে এটা আলোচনা মাত্র তো হলো, যে অনেক আলোচনার প্রয়োজন আছে। আর একটা জিনিস একটু বলে রাখা ভালো, মানে আমাদের এই যত কমিশন আছে প্রত্যেকের 2 ভাগের সাজেশন আছে, আমাদেরও সবার। সংবিধান কমিশন পুরোটাই তো ওইটা, কিন্তু আমাদেরও সাংবিধানিক কিছু প্রপোজাল আছে, দুদক কমিশন, পুলিশ, জনপ্রশাসন। সো সংবিধানের পার্টটা আসলে এবার ইলেকশনের আগে কিছুই করা যাবে না, কিছুই করা যাবে না। না এগুলো পরবর্তী সংসদের জন্য করতে হবে, এটা হচ্ছে সুপারিশ। সুপারিশ এগুলো নিয়ে আমরা আলোচনা করব, মানে কিন্তু এটার জন্য সময় কিন্তু আছে। সবই নির্বাচনের পরের ঘটনা। তারপর নারীরা তো আসলে জানতেই চায় যে যদি এটা হয়, আমি যদি দিয়েই বলছি, যদি পরবর্তীতে আইন আকারে পাশ হয়, 100 আসনে নারীরাই নারীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে চলে আসলো, আবার যদি উচ্চকক্ষেও সংরক্ষিত নারী বা নারীদের কোরকম একটা পার্সেন্টেজ ধরে দেয়া হয়, নারীর অংশগ্রহণ অনেক বাড়বে কিনা সেটা নিয়ে নারীর তখন ভাবছি। অংশগ্রহণ বাড়লে তো সেটা অবশ্যই ভালো হবে, দেশের রাজনীতির জন্য ভালো হবে, মানে প্রতিটা ক্ষেত্রে ভালো হবে, কিন্তু আপনার প্র্যাকটিক্যালও হতে হবে, আপনার বাস্তবতার নিরিখে সিদ্ধান্তগুলো বাস্তবতার নিরিখে হতে হবে। আপনি কনস্টিটিউশনের সব কিছু আপনি এখন চেঞ্জ করতে পারবেন না। আপনি যেই দলই আগামী দিনে সরকার গঠন করবে, সেই দলকে এই মানে এই জিনিসগুলো বিবেচনা করেই কিন্তু নেক্সট সংবিধান মানে চেঞ্জ করা, আবার প্রণয়ন করা বা সংস্কারগুলো করতে হবে। সবকিছু আপনি এই মুহূর্তে করতে পারবেন না, সবকিছু এই মুহূর্তে করতে পারবো না, যেমন তেমন আমিও আসলে সব আলোচনা আজকের এতটুকু সময়ের মধ্যে করতে পারবো না। মোটামুটি শেষের দিকে জনগণতন্ত্র আগে ছিল বলতে এটা সুপারিশ করা হয়েছে, আর এখন যে বিদ্যমান সেটা গণপ্রজাতন্ত্রী। এই জায়গাটাকে কিভাবে দেখছেন শামা ওবায়েদ, আপনারা কি আগে শুনে নিই? এই জায়গাতে আমি তো কোনো সমস্যা দেখি না। আপনি দেখছেন না? অনেক এটা বরং ভালো। আমরা দীর্ঘদিন প্রজাতন্ত্র মানে আমরা রিপাবলিকের মানে করেছি প্রজাতন্ত্র। প্রজার প্রশ্ন কেন আসে? মানে প্রজা বললে আপনার মাথায় রাজা আসবে, তো প্রজাতন্ত্র যদি কেউ শোনে তখন দেখবেন আপনার মাথায় একটা শেখ হাসিনা মানে একজন সম্রাজ্ঞী আছে, সম্রাট আছে। এটাকে সরানো, যেটা আমাদের একটা স্লোগান, চেয়ারম্যান সাহেবের একটা স্লোগান, টেক ব্যাক বাংলাদেশ, এটাকে ওবায়দুল কাদের এমন নেগেটিভ ভাবে পোর্ট্রে করতো। হ্যাঁ, এখন আমরা যেটা বলছি যে জনগণ যদি বাংলাদেশের মালিক হয়, তাহলে জনগণের হাতে এই ক্ষমতাটা ফিরিয়ে দিতে হবে। জনগণ উইল ডিসাইড এভরিথিং। আমরা যেটা আজকে টেবিলে আলোচনা করছি এগুলো কিন্তু সবই সাজেশন, সবই আমরা থিওরিটি, সবই কিন্তু থিওরিতে আছে, প্র্যাকটিক্যালি কোনোটাই যায় নাই। প্র্যাকটিক্যালি জনগণ উইল ডিসাইড যে এই দেশে কে সরকার চালাবে, কিভাবে চালাবে, কোন প্রতিষ্ঠান কিভাবে চলবে। পাবলিক এই রাইট আছে তাদের ডিসাইড করার যে কিভাবে কি হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি না এই চেঞ্জ এটা কোনো সমস্যা। এটা আজকে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শামা ওবায়েদ আপনাকে, এবং সেই সাথে ডক্টর জাহিদুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবারও আমরা ফিরবো, আমাদের প্রতি সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রচারিত হয় ঠিক রাত 10টায়। আপনারা চোখ রাখবেন আপনার মত দেখতে চ্যানেল 9-এর পর্দায়।